নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের জন্য আজ এমন একটি গল্প নিয়ে এসেছি যা এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি অত্যন্ত গভীর, আবেগপ্রবণ এবং একই সাথে রোমাঞ্চকর। এই গল্পের প্রতিটি পর্তে পর্তে লুকিয়ে আছে এক নিষিদ্ধ প্রেমের হাতছানি, এক অব্যক্ত আকুলতা। আমার মনে হয় এই গল্পটি আপনাদের মনে এক অন্যরকম অনুভূতির জন্ম দেবে। ধৈর্য ধরে পুরোটা শুনবেন। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। বাবার বন্ধুর সাথে মেয়ের সেই একাকী বিকেলের কিছু না বলা গোপন কথা। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল। আবহাওয়াটা কেমন যেন থমথমে। হালকা বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, ভেজা মাটির সোঁদা গন্ধ বাতাসে। পুরনো আমলের দোতলা বাড়িটার বারান্দায় বসেছিলাম আমি, অনন্যা। বয়স সবে ২১ পেরিয়ে ২২-এ পা দিয়েছি। বাবা মায়ের একমাত্র মেয়ে, তাই আদরে আদরে বড় হওয়া। কিন্তু এই একাকিত্বটা মাঝে মাঝে আমাকে খুব কষ্ট দিত। মা বাবা দুজনেই কর্মব্যস্ত। বাবা বেশিরভাগ সময় অফিসের কাজেই বাইরে থাকতেন, মাও নিজের জগৎ নিয়ে ব্যস্ত। আমি প্রায়ই এই অলস বিকেলগুলো একা একা কাটাতাম। আজকের বিকেলটাও অন্যরকম ছিল। বাবা বাইরে ছিলেন, তাই বাড়িতে আমি আর গৃহকর্মী ছাড়া কেউ ছিল না। ঠিক তখনই দরজায় কলিং বেলের শব্দ। কে আসতে পারে এই অসময়ে? দরজা খুলে দেখি আমাদের পাড়ারই সুবিন কাকু দাঁড়িয়ে। বাবার খুব পুরনো বন্ধু, প্রায় বাবার সমবয়সী। কাকু বলতে অভ্যস্ত হলেও ওনার মুখের দিকে তাকালে কেমন যেন একটা অস্বস্তি হতো। কালো কুচকুচে শরীর, গোলগাল মুখ, টাক পড়া মাথায় ২-১ গুচ্ছ চুল। কিন্তু ওনার চোখের দৃষ্টিটা বড় অদ্ভুত। সবসময় যেন কিছু খুঁজছে, কিছু চাইছে। অন্নামা, তোমার বাবা আছে? সুবিন কাকুর গলাটা কেমন যেন ভাঙা ভাঙা শোনাল। না কাকু, বাবা তো আজ অফিসে, ফিরতে দেরি হবে। আমার গলাতেও কেমন যেন একটা জড়তা। ও তাই বুঝি? তা তুমি একা? সুবিন কাকুর গলার স্বরটা এবার কেমন যেন একটু নিচু শোনাল, আরও বেশি ঘনিষ্ঠ। হ্যাঁ কাকু, আমি একা। তা এভাবে একা একা বসে আছো কেন? একটু কষ্ট করে আমার জন্য ১ কাপ চা করে দেবে? সুবিন কাকুর মুখটা কেমন যেন একটু ম্লান দেখাচ্ছিল। আমি দ্বিধায় পড়ে গেলাম। সুবিন কাকু বাবার বন্ধু, বাবার বয়সী, কিন্তু ওনার এই সান্নিধ্য চাওয়াটা আমার কাছে কেমন যেন বেমানান লাগছিল। তবুও বাবার বন্ধু বলে কথা, না বলতে পারলাম না। হ্যাঁ কাকু, নিশ্চয়ই, আসুন, ভেতরে আসুন। সুবিন কাকু ভেতরে এসে বসলেন। আমি রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিলাম। চা বানাতে বানাতে মনের মধ্যে অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সুবিন কাকুর এই হঠাৎ আগমন, এই একাকিত্বের সময়। ওনার মুখের দিকে তাকাতে কেমন যেন লজ্জা করত। বাবার বয়সী একজন মানুষ, কিন্তু ওনার চোখের ভাষাটা সবসময়ই অন্যরকম। মনে হতো ওনার চোখে এক অন্য অনন্যাকে দেখছেন তিনি। চা নিয়ে সুবিন কাকুর সামনে বসলাম। তিনি চায়ের কাপে চুমুক দিয়ে বারান্দার দিকে তাকালেন। বৃষ্টির পর আকাশটা পরিষ্কার হয়ে আসছে, কমলা রঙের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। কি সুন্দর বিকেল, তাই না অনন্যা? হ্যাঁ কাকু, খুব সুন্দর। তোমার মতো সুন্দর। কথাটা শুনে আমার শরীরটা কেমন যেন হিম হয়ে গেল। সুবিন কাকুর এই প্রশংসাটা আমার কাছে বড় বেশি অস্বস্তিকর। বাবার বয়সী একজন মানুষের মুখে এমন কথা? আমি কিছু বলতে পারলাম না, শুধু চায়ের কাপে চোখ রাখলাম। তোমার বাবা খুব ভাগ্যবান অনন্যা, এমন একটি মেয়ে পেয়েছে। সুবিন কাকু আবার বললেন। ধন্যবাদ কাকু। তবে মাঝে মাঝে আমার মনে হয় বাবা মা বুঝি সবসময় সন্তানদের আগলে রাখতে পারেন না। কিছু কিছু জিনিস, কিছু কিছু অনুভূতি, সেগুলো হয়তো অন্য কারোর কাছেই প্রকাশ করতে হয়। সুবিন কাকুর চোখ দুটো আমার চোখের ওপর স্থির। আমার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল। সুবিন কাকুর কথার অর্থ আমি বুঝতে পারছিলাম। উনি কি বলতে চাইছেন, বাবার বন্ধু হয়েও? আমি ঠিক বুঝলাম না কাকু, আমি মিনমিন করে বললাম। সুবিন কাকু চায়ের কাপটা নামিয়ে রাখলেন, আমার দিকে একটু ঝুঁকে এলেন। ওনার মুখের কাছে এসে সেই ভেজা মাটির সোঁদা গন্ধের সাথে মিশে গেল ওনার শরীরের একটা পরিচিত কিন্তু অচেনা সুগন্ধ। বুঝতে পারো অনন্যা, সবই বুঝতে পারো। আমি তোমার বাবার বন্ধু, কিন্তু কিন্তু আজ আমি এখানে অন্য রূপে এসেছি। সুবিন কাকুর কথায় আমার গা ছমছম করে উঠল। ওনার চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু ওনার চাহনি যেন আমাকে চুম্বকের মতো টানছিল। এক ভয়, এক রোমাঞ্চ, দুটো অনুভূতি একসাথে আমার মধ্যে তোলপাড় করছিল। আমি আপনাকে উঠতে বলি কাকু, বাবা এলেই। আমি তোতলাতে তোতলাতে বললাম। তোমার বাবা আসবে না অনন্যা, আজ এই বিকেলটা শুধু আমাদের। সুবিন কাকু আমার হাতটা ধরলেন। ওনার হাতের স্পর্শে কেমন যেন একটা উষ্ণতা, কিন্তু সেই উষ্ণতার সাথে মিশেছিল এক নিষিদ্ধতার অনুভূতি। ওনার হাতের আঙুলগুলো আমার আঙুলগুলোকে আলতো করে স্পর্শ করল। মনে হলো যেন এক অদৃশ্য স্রোত আমার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। আপনার হাত ছেড়ে দিন কাকু, এটা ঠিক হচ্ছে না। আমার গলায় এবার আর ভয় নয়, বরং এক ধরনের জেদ মিশেছিল। ঠিক হচ্ছে না? সুবিন কাকুর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। কোনটা ঠিক হচ্ছে না অনন্যা, আমার স্পর্শ নাকি তোমার মনের ভেতরে সেই অব্যক্ত অনুভূতি?
ওনার কথা শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সত্যিই তো, আমার মনেও কি কোনো অব্যক্ত অনুভূতি লুকিয়ে আছে? বাবার বয়সী একজন মানুষ, কিন্তু ওনার চোখে মুখে ফুটে ওঠা তীব্র আকর্ষণ। আমি এসব বুঝতে চাই না, আপনি চান? আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। না, আজ আমি যাব না। সুবিন কাকু এবার আমার অন্য হাতটাও ধরলেন। দুই হাতেই আমার হাত ধরে নিজের দিকে একটু টানলেন। তোমার বাবা যখন বাইরে, তখন তুমি একা, আর একা মানুষের বড় কষ্ট অনন্যা, আমি সেই কষ্টটা বুঝি। ওনার গলার স্বরটা এবার আরও গাঢ়, আরও আবেগী। ওনার চোখের দিকে তাকালে মনে হচ্ছিল সেখানে হাজার বছরের এক অব্যক্ত বেদনা জমা হয়ে আছে, আর সেই বেদনার মাঝেও লুকিয়ে আছে এক তীব্র লালসা। কিন্তু কিন্তু আমি কি বলবো বুঝতে পারছিলাম না। তুমি ঠিক কি চাও অনন্যা? নিজেকে কি বোঝো না? এই একাকিত্ব, এই নীরবতা, এসব কি তোমার ভালো লাগে? সুবিন কাকু আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন। ওনার নিঃশ্বাসের উষ্ণতা আমার গালে লাগছিল, আমার শরীর কাঁপছিল। আমার গলা দিয়ে আর কোনো স্বর বের হলো না। তোমার বাবার মতো আমি সবসময় তোমার পাশে থাকতে পারি অনন্যা, কিন্তু সেই পাশে থাকাটা কেবল বন্ধুর মতো নয়। সুবিন কাকুর ঠোঁট আমার কানের লতিতে এসে লাগলো। একটা হালকা কাঁপন বয়ে গেল আমার সারা শরীরে। আমার ভয় করছে কাকু, আমি প্রায় কেঁদে ফেলার মতো করে বললাম। ভয় কিসের? ভয় তো দুর্বলদের জন্য। তুমি তো দুর্বল নাও, তাই না? সুবিন কাকু আমার মুখের দিকে তাকালেন। ওনার চোখ দুটোই এক অন্যরকম আভা। সেই আভা আমার ভেতরেও যেন এক আগুন জ্বালিয়ে দিচ্ছিল। কিন্তু আমাদের এই সম্পর্ক, কোন সম্পর্ক অনন্যা? আমরা তো কেবল দুজন মানুষ, দুজন একে অপরের সঙ্গ খুঁজছি। এই সমাজের তৈরি করা নিয়মগুলো সবসময় কি সত্যি? সবসময় কি মেনে নেওয়া যায়? সুবিন কাকুর হাতটা আমার গাল ছুঁল। ওনার আঙ্গুলের ডগায় সেই ভেজা মাটির গন্ধ। আপনারা কেন এমন করেন? আমরা করি না অনন্যা, অনুভূতি আমাদের এমনভাবে চালিত করে। তুমি কি অনুভব করছো না আমার মনের কথা? তুমি কি অনুভব করছো না তোমার ভেতরে সেই আকুলতা? সুবিন কাকুর চোখ আমার চোখের গভীরে আটকে রইল। আমার বুকের ভেতরটা তখন উত্তাল সমুদ্রের মতো। একদিকে তীব্র ভয়, অন্যদিকে এক অজানা আকর্ষণ। সুবিন কাকুর উপস্থিতি, ওনার স্পর্শ, ওনার গলার স্বর, সবকিছু যেন আমাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। বাবার বয়সে একজন মানুষ, কিন্তু ওনার মাঝে আমি এক অন্য পুরুষের গন্ধ পাচ্ছিলাম, এক তীব্র প্রলোভনপূর্ণ গন্ধ। আমার খুব অস্বস্তি হচ্ছে, আমি বললাম, কিন্তু সেই কথায় কোনো জোর ছিল না। অস্বস্তি নাকি এক অজানা রোমাঞ্চ? সুবিন কাকু আমার কপালে আলতো করে হাত রাখলেন। ওনার স্পর্শে এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই শান্তির আড়ালে ছিল এক তীব্র আবেগ। আমি জানি তুমিও অনুভব করছো। এই টান, এই আকর্ষণ, এটা উপেক্ষা করা যায় না অনন্যা। ওনার হাত আমার গাল বেয়ে নেমে এসে আমার গলা ছুঁল। ওনার আঙ্গুলগুলো আমার ওড়নার ভেতর দিয়ে আমার নরম ত্বকে বিলীন হতে চাইল। আমার হৃদস্পন্দন তখন অস্বাভাবিক গতিতে ছুটছে। মনে হচ্ছিল এই বুঝি দম বন্ধ হয়ে আসবে। আপনি সরে যান। এবার আমার গলায় একটু জোর ছিল, কিন্তু সেই জোরের মাঝেও মিশেছিল এক অদ্ভুত মিনতি। কেন সরে যাব, যখন এই মুহূর্তটার জন্য আমি অপেক্ষা করছিলাম বছরের পর বছর? সুবিন কাকু আমার মুখের আরও কাছে চলে এলেন। ওনার নিঃশ্বাস আমার ঠোঁটে এসে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। বাবা যদি দেখে ফেলে? আমার মনের ভেতর থেকে কেবল এই কথাটা বেরিয়ে এলো। তোমার বাবা আজ আসবে না, আর যদি আসেও, কি এসে যায়? এই মুহূর্তটা শুধু আমাদের। সুবিন কাকুর ঠোঁট আমার ঠোঁটের খুব কাছাকাছি। আমি যেন সেই স্পর্শের জন্য প্রস্তুত হচ্ছিলাম। এক তীব্র, নিষিদ্ধ, অথচ রোমাঞ্চকর মুহূর্ত। সুবিন কাকুর ঠোঁট আমার ঠোঁটকে স্পর্শ করল। প্রথম স্পর্শে আমি যেন জমে গেলাম। ওনার ঠোঁট ছিল উষ্ণ, কিন্তু তাতে ছিল এক অব্যক্ত বেদনা। সেই বেদনা আমাকে আরও বেশি কাছে টানছিল। আমি প্রতিরোধের সব শক্তি হারিয়ে ফেলছিলাম। ওনার ঠোঁট ধীরে ধীরে আমার ঠোঁটের উপর আরও গভীর চাপ দিচ্ছিল। মনে হচ্ছিল যেন আমার সব ভয়, সব দ্বিধা নিমেষে উধাও হয়ে যাচ্ছিল। ওনার হাতের স্পর্শ আমার পিঠে এসে লাগলো। আলতো করে চাপ দিয়ে আমাকে নিজের দিকে আরও নিবিড়ভাবে জড়িয়ে নিলেন। ওনার শরীরের উত্তাপ আমার শরীরকে গ্রাস করছিল। আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। বাবার বয়সে একজন মানুষের সাথে এই নিষিদ্ধ আলিঙ্গন, এই গভীর চুম্বন, সব যেন এক অবাস্তব স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা ছিল বড়ই তীব্র, বড়ই রোমাঞ্চকর। ওনার ঠোঁট আমার ঠোঁট থেকে ধীরে ধীরে সরে এলো। আমি চোখ খুলতে সাহস পাচ্ছিলাম না। ওনার মুখের উপর আমার নিজের নিঃশ্বাসের উষ্ণতা টের পাচ্ছিলাম। আমি কি ভুল করছি অনন্যা? সুবিন কাকুর গলার স্বর এবার কাঁপছিল। আমার মনে হচ্ছিল এই মুহূর্তে আমি কিছুই বলতে পারবো না, কেবল অনুভব করতে পারবো সেই নিষিদ্ধ অনুভূতির তীব্রতা, সেই রোমাঞ্চকর মুহূর্তের রেশ। না, কেবল এই একটি শব্দই আমার গলা দিয়ে বের হলো। আর অমনি দরজায় আবার কলিং বেলের শব্দ। আমি আর সুবিন কাকু দুজনেই চমকে উঠলাম। কে আসতে পারে এই সময়? বাবা নাকি অন্য কেউ? সুবিন কাকু দ্রুত স্বরে দাঁড়ালেন। আমার মুখ লাল হয়ে গেছে, বুকের ভেতরটা ধুকপুক করছে। কি হবে এখন? কে দরজায়? আবার কলিং বেলের শব্দ, এবার আরও জোরে। কে? আমি জিজ্ঞেস করলাম। বাইরে থেকে কোনো উত্তর এলো না।
কেবল দরজার ওপর একরাশ ঠান্ডা বৃষ্টির ফোঁটা এসে পড়তে লাগলো। মনে হচ্ছিল প্রকৃতিরও যেন আমাদের এই নিষিদ্ধ মুহূর্তে সাক্ষী থাকতে লজ্জা করছিল। দরজায় নক করার শব্দ ক্রমশ তীব্র হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন জোর করে দরজা ভাঙার চেষ্টা করছিল। আমি আর সুবিন কাকু একলা অপরের মুখের দিকে তাকালাম, দুজনেই আতঙ্কিত। আসুন, ভেতরে আসুন, সুবিন কাকু ফিসফিস করে বললেন। কিন্তু আমি আর নড়তে পারছিলাম না। আমার সমস্ত শরীর যেন অবশ হয়ে গিয়েছিল। আমার মনে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে এই দরজার ওপারে, কে এই অসময়ে ঝড়কে ডেকে আনলো। হঠাৎ দরজার উপর আরও জোরে ধাক্কা লাগলো। মনে হলো কাঠামোটাই নড়ে উঠল। গল্পটি এখানে শেষ হচ্ছে না। এই টান টান উত্তেজনার মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এরপর কি হবে, কে দরজায়, সুবিন কাকুর সাথে আমার কি হবে, তা জানতে হলে আপনাদের কমেন্ট করে জানাতে হবে। যদি আপনারা এই গল্পের পরবর্তী পর্ব দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করছে এই গল্পের দ্বিতীয় পর্ব আসবে কিনা। আমার ইমো নাম্বারটি পেতে হলে অবশ্যই কমেন্ট করুন এবং পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন কিনা তা জানান। যারা যারা কমেন্ট করবেন তাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে একজনকে আমার